সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি করা হলো অর্থ দপ্তরের তরফে। সপ্তম বেতন কমিশনের দায়িত্বে নবীন প্রকাশ। প্রাক্তন আইএএস নবীন প্রকাশ অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন। আগে প্রাক্তন আইএএস অতনু চক্রবর্তীকে নিয়োগ করেছিল রাজ্য। গত 22শে জুলাই সপ্তম বেতন কমিশন গঠন করে রাজ্য সরকার। আমাদের সেভেন্থ পে কমিশন তৈরি করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে, এবং তারা দ্রুত যতটা সম্ভব তারা পে কমিশনের রিপোর্ট দাখিল করবেন। এর সাথে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএর যে তফাৎ ছিল 42%, আমরা 20% দিতে পেরেছি। অর্থনৈতিক অবস্থা রাজ্যের ভালো নয়, ধীরে ধীরে এই গ্যাপ আমরা মেকআপ করব। এবং আমরা অর্থমন্ত্রককে বলেছি যে পুজোর মাসে ছুটি পড়ার আগে অক্টোবরের বেতনে যদি এটা যুক্ত করে দেওয়া যায়, তার প্রচেষ্টা আমরা নিয়েছি। 24শে জুন তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে 16 জনের মৃত্যু হয়েছিল, আর সেই বিপর্যয় নিয়ে এবার কঠোর পদক্ষেপ করল কলকাতা পুরসভা। বিস্তারিত বলবেন অর্ণব মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, তারাতলা বিপর্যয়ের পরেই যে সংস্থা এই তারাতলার গোডাউনটার আর্কিটেক্ট ছিল, তার পাশাপাশি যিনি হচ্ছেন আর্কিটেক্ট ছিলেন, তার পাশাপাশি হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্ট্রাকচারাল রিভিউয়ার যারা রয়েছেন, তাদেরকে কিন্তু কলকাতা পুরসভা কারণ দর্শানোর নোটিশ দেয় যে কেন এরকম ভাবে এই বিল্ডিংটা ভেঙে পড়লো। এবং তার পরবর্তী সময় তাদেরকে হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পর সম্প্রতি তাদের একটা অর্ডার বেরিয়েছে কলকাতা পুরসভা থেকে, যেখানে বলা হয়েছে যে এই আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্ট্রাকচারাল রিভিউয়ার যারা রয়েছেন, তারা কলকাতা পুরসভার যে তালিকাভুক্ত এতদিন ছিলেন সেই তালিকা থেকে তাদেরকে বাদ করা হলো। তার পাশাপাশি বলা হয়েছে যে এদের লাইসেন্স যেটা আছে সেই লাইসেন্সও কিন্তু ক্যান্সেল করা হলো। কলকাতা পুরসভার এরা এমপ্যানেল ছিলেন আগে, অর্থাৎ তালিকাভুক্ত ছিলেন, সেখান থেকে বাদ করার ফলে তারা কিন্তু কোনো কাজই এখানে করতে পারবেন না, সেরকমই একটা অর্ডার বের করা হয়েছে। হিয়ারিং এর টাইম দেওয়া হয়েছিল, বক্তব্য শোনা হয়েছে, এবং বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে এই দুজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদেরকে এখানে কলকাতায় ব্ল্যাকলিস্ট করা হলো, এবং তাদেরকে এখানে যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স তাদেরকে কিন্তু ক্যান্সেল করা হচ্ছে। অর্ণব, ধন্যবাদ। গত 24শে জুন তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে 16 জনের মৃত্যু হয়। লোহার বিমের ওপরে যে স্ট্রাকচার ছিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সেই ঘটনায় 16 জনের মৃত্যু হয়। তারপর থেকে কঠোর পদক্ষেপ করে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা। প্রত্যেকের বিরুদ্ধে, দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই কলকাতা পুরসভার তরফে এই কঠোর পদক্ষেপ করা হলো। আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং রিভিউয়ারের লাইসেন্স বাতিল হলো। গড়ফায় তোলাবাজির মামলায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। 105 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সুশীলা মণ্ডলের স্বামী তরুণ মণ্ডল, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তরুণ মণ্ডলও তৃণমূলের দুবারের কাউন্সিলর ছিলেন। সুশীলা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ গড়ফা থানার পুলিশের। মিথ্যে অভিযোগ ফাঁসানো হচ্ছে, পাল্টা দাবি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। তোলাবাজির অভিযোগের তদন্তে এসেছে গড়ফা থানার পুলিশ কলকাতা পুরসভার 105 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে। এবং এখানে যে চিত্র দেখা যাচ্ছে যে গড়ফা থানার পুলিশ তারা কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে। গড়ফা থানার পুলিশ সূত্রে যেটা খবর, যে একটি তোলাবাজির অভিযোগ রয়েছে তরুণ মণ্ডলের বিরুদ্ধে। এই তরুণ মণ্ডল হলেন 105 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশীলা মণ্ডলের স্বামী। এই তরুণ মণ্ডলই কিন্তু এই 105 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী কাউন্সিলর হন। কলকাতা পুলিশ তারা কিন্তু রীতিমতো এসেছে, তারা কিন্তু জিজ্ঞাসাবাদের সেই প্রক্রিয়া চালাচ্ছে, এবং সেই প্রক্রিয়া চালানোর পর গড়ফা থানার পুলিশ ফিরে যাচ্ছে, কেননা তরুণ মণ্ডল তিনি বাড়িতে নেই। এবং এই তরুণ মণ্ডলের বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগটা উঠেছে তোলাবাজির, এবং তারই তদন্তে কলকাতা পুলিশ। এবং গোটা ঘটনায় কিন্তু রীতিমতো পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং বেশ খানিকক্ষণ তরুণ মণ্ডলের বাড়িতে কিন্তু থাকেন কলকাতা পুলিশের গড়ফা থানার পুলিশ আধিকারিকরা, তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর বেরিয়ে যান, এবং তরুণ মণ্ডলের খোঁজে তল্লাশি চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশের কাজটা করছে। পুলিশের ডেফিনেটলি 3টে স্টেপ হয়। একটা হচ্ছে এফআইআর নাম থাকলে পুলিশ প্রথম রেড করতে পারে, যদি অ্যাবসকন্ড করে পুলিশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করতে পারে, বা হয়তো অলরেডি ইস্যু হয়ে গেছে।
আর তারপরে যদি ওয়ারেন্ট এক্সিকিউশন না হয়, পুলিশ তাকে ডিক্লেয়ার করে অ্যাজ প্রোক্লেমড অফেন্ডার বা ঘোষিত অপরাধী। তো পুলিশের কাছে 3টে অপশান খোলাই রয়েছে। তো পুলিশ ন্যাচারালি অপশানগুলো এক্সহস্ট করবে, তার প্রসিডিওরকে মেনটেন করবে। তো পুলিশ যেখানে এভিডেন্স পাচ্ছে কারোর ইনভলভমেন্টের, পুলিশ তো সেখানে রেড করতে যাবেই, দ্যাট ইজ ন্যাচারাল। প্রায় 7 ঘন্টা পুরনিয়োগ দুর্নীতি মামলায় এখনো মদন মিত্রকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে ইডি। আজ বেলা 12:15 সিজিও কমপ্লেক্সে পৌঁছন মদন মিত্র এবং তারপর থেকে কিন্তু তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত, এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মদন মিত্রকে, কি খবর এখনো পর্যন্ত? একদমই, প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। মদন মিত্রকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আজকে তলব করা হয়েছিল। তিনি 12টার কিছু পরে এসে পৌঁছন এবং তারপর থেকেই দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। ঠিক যেটা জানা যাচ্ছে যে তার ব্যাংক সংক্রান্ত বিষয়ে তারা বেশ কিছু লেনদেন দেখতে পাচ্ছেন তদন্তকারীরা, যে বিষয়ে তারা জানতে চান এবং সেই জন্যই মদন মিত্রকে বলা হয়েছিল ব্যাংক সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে আসতে। একই রকমভাবে বলা হয়েছিল তার স্ত্রীকে, তার 2 পুত্রকে, এবং তারাও বিভিন্ন দিনে আমরা দেখেছি বিগত সপ্তাহে বা গত সপ্তাহেই বলা যায় যে তারাও এসেছিলেন, তাদেরকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছিল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় টিটাগড় পুরসভা এবং কামারহাটি পুরসভায় 125 জনের নিয়োগ, সেগুলো সুপারিশে হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই সুপারিশ হওয়ার পেছনে কি টাকা রয়েছে, অর্থাৎ টাকার বিনিময়ে কেউ সুপারিশ করেছে? যিনি সুপারিশ করেছেন তিনি কি মদন মিত্র? এই প্রশ্নগুলোর জবাব তারা চান এবং সেগুলো জানতে চাওয়ার জন্যই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু আজকে যখন মদন মিত্র এসে উপস্থিত হন, তাকে একাধিক প্রশ্ন করা হলো। তিনি একটি বিষয় বারবার বলছেন যে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। এখন দেখার বিষয় যে তদন্তকারীরা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তথ্য প্রমাণের সংগ্রহের প্রক্রিয়া তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করে চালিয়েছিলেন। যেমন আমরা দেখেছি দক্ষিণেশ্বরের মদন মিত্রের ফ্ল্যাট, ভবানীপুরে মদন মিত্রের বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি ব্যাংক সংক্রান্ত তথ্য তারা সংগ্রহ করেন। 2016 থেকে 2017 সালে তার একটি অ্যাকাউন্টে বেশ কিছু ট্রানজাকশন, এবং সেই ট্রানজাকশন যখন হয় তখন একটি সংস্থার তিনি সদস্য এবং সেই সদস্য তিনি ছিলেন কি ছিলেন না, বা সেখানে সেই টাকাটা এলো কোথা থেকে, সেই টাকার পেছনে কি মূল কারণ হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি, সেই বিষয়ে জানার জন্যই তাকে এই জিজ্ঞাসাবাদের পর্ব চলছে এবং এই ম্যারাথন জিজ্ঞাসাবাদে একাধিক বিষয়গুলো তারা জানার চেষ্টা চালাচ্ছেন, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। আজ সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে মদন মিত্র ঠিক কি বলেন শুনুন। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী, আপনার 2 সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকে? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করব। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা এসেছি, আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। যা বলার ইডিকে বলবো, গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্য। সহযোগিতা তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদন দা এখন আর? কিছু বলতে পারবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।